সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হাসিনা সরকার উৎখাতে জড়িত থাকার অভিযোগে যা বলল যুক্তরাষ্ট্র। এরপর জানাবো গণভবন থেকে লুট হওয়া ৮ লাখ টাকা উদ্ধার। আরও জানিয়ে দেব জুলাই আগস্ট হত্যাকাণ্ডের হুকুমের আসামিরা ফিরে আসার ষড়যন্ত্রে লিপ্ত। এরপরই জানাবো বাড়িয়ে কমিয়ে জিডিপি দেখানো হবে না বললেন অর্থ উপদেষ্টা। আরও জানিয়ে দেব ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে অনুরোধ ব্রিটিশ প্রধানমন্ত্রীর। আর সর্বশেষে জানিয়ে দিব খান ইউনুসে বোমা হামলায় নিহত 10 জন। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। হাসিনা সরকার উৎখাতে জড়িত থাকার অভিযোগে যা বলল যুক্তরাষ্ট্র। গণবিক্ষোভের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অভিযোগ ওঠে সরকার উৎখাতে হস্তক্ষেপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অবশেষে এই বিষয়ে মুখ খুলেছে দেশটি। সরকার উৎখাতে তাদের কোনো ভূমিকা নেই জানিয়ে এটিকে নিছকই মিথ্যা অভিযোগ বলেও আখ্যায়িত করেছে দেশ। আজ মঙ্গলবার 13 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার হোয়াইট হাউস জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। একই সঙ্গে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের এই অভিযোগটি পুরোই মিথ্যা। এই বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জাপিয়েরে এক প্রেস ব্রিফিং এ বলেন, আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা সবই মিথ্যা। গত রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে পলাতক হাসিনাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, কারণ তারা বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পত্রিকাটির কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছিল। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অবশ্য গত রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, তার মা কখনোই এই ধরনের কোনো মন্তব্য করেননি, এটা সম্পূর্ণই মিথ্যে ছিল। দিকে গণভবন থেকে লুট হওয়া 8 লাখ টাকা উদ্ধার। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে লুট হওয়া 8 লাখ টাকা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার 12 আগস্ট দিবাগত রাত 10:30টার দিকে মোহাম্মদপুর 3 রাস্তার মোড় এলাকা থেকে এই টাকা উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একজন লোক সেনাবাহিনীকে খবর দিয়ে বলে যে তার বাসার পাশে একটি ব্যাগে টাকা পাওয়া গেছে। এরপর সেখানে গিয়ে সেনাবাহিনী জানতে পারে একজন গণভবন থেকে টাকাগুলো নিয়ে এসেছিল। পরে তিনি ভয়ে টাকা রেখেই পালিয়ে যান। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে স্থানীয় গণ্যমান্য কয়েকজন ব্যক্তির উপস্থিতিতে টাকাগুলো বুঝে নেয়। এই ঘটনায় মোহাম্মদপুর এলাকায় টহল টিমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদির বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 8 লাখ টাকা উদ্ধার করেছি। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের হুকুমের আসামিরা ফিরে আসার ষড়যন্ত্রে লিপ্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন। সোমবার রাতে এক পোস্টে তিনি লিখেছেন, 15ই আগস্টকে কেন্দ্র করে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের হুকুমের আসামিরা ফিরে আসার ষড়যন্ত্রে লিপ্ত। তিনি আরও লেখেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি ষড়যন্ত্রকে রুখে দিতে ছাত্র জনতাকে রাজপথে থাকতে হবে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের নামে মামলা করুন, সরকার দ্রুতই ব্যবস্থা নিবে। এর আগে এক পোস্টে আসিফ মাহমুদ বলেন, দেশকে শেকল মুক্ত করেছে ছাত্র জনতা, তাই দেশ গঠনে মাঠ থেকে মন্ত্রণালয়ে প্রতিটি ক্ষেত্রেই তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে সরকার। রাষ্ট্র সংস্কারে প্রস্তুত হন, আপনার দেশ আপনি গড়বেন। বৃহস্পতিবার 8 আগস্ট মধ্যরাতে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন আসিফ। নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ব্যক্তিগত লাভের আশায় আবদার তদবির করা থেকে বিরত থাকুন, এতে করে আমার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশ গঠনে পরামর্শ থাকলে জানাবেন। বৃহস্পতিবার রাত 9টায় বঙ্গভবনে অন্তর্বর্তীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ 2017-18 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি মাস্টার্সের শিক্ষার্থী। বাড়িয়ে কমিয়ে জিডিপি দেখানো হবে না বললেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাড়িয়ে বা কমিয়ে নয়, এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি এবং মোট দেশজ উৎপাদন বা জিডিপির তথ্য প্রকাশ পাবে। এর মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেবে অন্তর্বর্তীকালীন সরকার। আজ মঙ্গলবার 13 আগস্ট সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়ে তিনি এমন প্রতিশ্রুতি দেন। উপদেষ্টা বলেন, কয়েকদিনের বিশৃঙ্খলা এবং সংঘাতে পণ্য আনা নেওয়ায় বিঘ্নের সৃষ্টি হয়, ফলে বেড়ে যায় দাম। এখন বাজারে কিছু পণ্যের দাম কমেছে, সবকিছু স্বাভাবিক হলে দাম আরো কমে আসবে। সালেউদ্দিন আহমেদ জানান, শুধুমাত্র জরুরি প্রকল্প ব্যয়ে অর্থের যোগান দেওয়া হবে, তবে স্থবিরতা যেন সৃষ্টি না হয় সেদিকেও নজর থাকবে। কম টাকা ব্যয় করে বেশি সুফল মেলে এমন সব প্রকল্পে অর্থ ছাড় করা হবে বেশি। তিনি জানান, অর্থনৈতিক নানান সূচকে তথ্যের গড়মিল এখন থেকে আর হবে না। পরিসংখ্যান ব্যুরো যাতে আরো সঠিকভাবে কাজ করতে পারে সেদিকেও নজর দিতে হবে। এদিকে ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে অনুরোধ ব্রিটিশ প্রধানমন্ত্রীর।
ইসরায়েলে হামলা না চালাতে ইরানের নতুন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার। এক ফোন কলে তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে এই আহ্বান জানান। সম্প্রতি ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ওই হামলা ও হত্যাকাণ্ডের জন্য হামাস ও ইরান ইসরায়েলকেই দায়ী করছে এবং ইরান পাল্টা আক্রমণের হুমকি দিয়েছেন। এই ঘটনায় ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের সংখ্যা সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে অনুরোধ করেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। ইরানের নতুন প্রেসিডেন্টের সঙ্গে এক ফোন কলে এই অনুরোধ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। মঙ্গলবার 13 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার ইরানের নতুন প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপের সময় ইসরায়েলের উপর হামলা করা থেকে ইরানকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বলে উল্লেখ করেছে প্রতিবেদনটি। বিবিসির তথ্য অনুযায়ী 2021 সালের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ইরানের প্রেসিডেন্টের মধ্যে প্রথম ফোন কল এটি। এর আগে 2021 সালের মার্চে তৎকালীন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সাথে ফোনে কথা বলেছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। উভয় দেশের সরকার প্রধানের মধ্যে 30 মিনিটের আলোচনা হয় ফোন কলে। এর আগে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি এবং জার্মানির সাথে একটি যৌথ বিবৃতি দিয়েছিল যুক্তরাজ্য। এই বিবৃতিতে ইরানকে ইসরায়েলের উপর হামলার হুমকি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে সামরিক হামলা চলমান হুমকি প্রত্যাহার করতে এবং এই ধরনের হামলা হলে আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি নিয়ে আলোচনা করার আহ্বান জানানো হয়েছিল ওই বিবৃতিতে। এদিকে খান ইউনুসে বোমা হামলায় আরও 10 জন ফিলিস্তিনি নিহত। পূর্ব খান ইউনুসের আফসান আল কাবিরা এলাকায় একটি বাড়িতে রাতভর ইসরায়েলি হামলায় কমপক্ষে 10 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবার 13 আগস্ট আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং একই সঙ্গে কিছু পশ্চিমা দেশ ইসরায়েলকে গাজায় তাদের অপরাধ অব্যাহত রাখতে উৎসাহিত করেছে উদাসীনতা ও সমর্থনের মাধ্যমে। ইরানের মোহু বার্তা সংস্থার এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। গত বছর 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। তারপরেই ফিলিস্তিনে পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলের হামলায় কমপক্ষে 39,897 জন নিহত এবং 92,152 জন ফিলিস্তিনি আহত হয়েছে। 7 অক্টোবর হামাসের নেতৃত্বাধীন সেই হামলার সময় ইসরায়েলে আনুমানিক 1200 ইসরায়েলি নিহত হয় এবং প্রায় 250 জনকে বন্দী করে নিয়ে আসে হামাস যোদ্ধারা।